সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ ও বাংলা ভাষাভাষী যে সমস্ত বাংলা প্রেমী আছেন, এই মুহূর্তে দেশে বিদেশে যে যেখানে বসে শিক্ষক বাতায়নের নিয়মিত অনলাইন ক্লাসগুলো উপভোগ করছেন, তাদেরকে সবাইকে আজকের ক্লাসে আমি হৃদ্যিক অভিনন্দন জানাচ্ছি। আহমদ হোসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে দ্বিগু সমাস অর্থাৎ দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস শেষ করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কে তোমরা বলতে পারবে যে আমরা কোন পর্যন্ত পড়া শেষ করেছিলাম। আজকে নতুন একটি প্রকার পড়ব, সুযোগ পেলে আমরা দুটি প্রকার আজকে ইনশাল্লাহ শেষ করব। তাহলে আমরা কথা বাড়াচ্ছি না, শুধু আমি এইটুকু বলছি, আমি দেখতে পাচ্ছি আমার সব ঠিক আছে, শুধু আমি এইটুকু তোমাদের বলবো যে তোমাদের বন্ধু বান্ধব যারা এখনও আমাদের সাথে যুক্ত হয়নি তাদেরকে একটু ফোন করে বা টেক্সট করে বলে দাও যে আমাদের বাংলা ক্লাস, আহমেদ স্যারের বাংলা সমাস ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা আর দেরি না করে যে যেখানে আছো বন্ধু সখারা সব ঝটপট এসে যুক্ত হও এবং তোমরা আমাদের এই ক্লাসটা অন্যকে দেখার সুযোগ করে দাও। এই জন্য করতে হবে কি, ক্লাসের শেয়ার বাটনে ক্লিক করে তোমাদের গ্রুপে, তোমাদের পেজে, তোমাদের টাইম লাইনে যার যেখানে সুযোগ আছে সবাই সেই জায়গায় সেটা কি করে নেবা, শেয়ার করে দিবা, তাহলে অন্যরা দেখতে পারবে। আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন ক্লাসে চলে যাব। আজকে আমাদের অনেক পড়া। তার আগে তোমাদের আরেকটা কথা বলে নিই, তোমাদের যদি ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, গত ক্লাসের হোক আজকের ক্লাসের হোক, তোমরা অবশ্যই কি করবা, এই যে আমাদের যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়নের সাথে থাকবে, আমাদের উৎসাহ, প্রেরণা, উদ্দীপনা দিবে, তাহলে আমাদের পথ চলা, আমাদের সামনে এগিয়ে যাওয়াটা সহজ হবে, আনন্দময় হবে, কুসুমাস্তীর্ণ হবে। তাহলে চলো আজকে আমরা আর কথা না বাড়াই, আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাব। এবারের প্রকারটির নাম হচ্ছে কর্মধারয়। কর্মধারয় এই শব্দটা আমরা ছোট্ট করে যদি ব্যাখ্যা করি, তাহলে ব্যাখ্যা করলে এরকম হবে, কর্ম যোগ ধৃ ধাতু যোগ নিচ যোগ অ, এইটা হচ্ছে কর্ম যোগ ধৃ ধাতু যোগ নিচ যোগ অ। অর্থাৎ আমরা যদি এটা অর্থ বলি তাহলে হবে কি, কর্মের ধারণকারী, বা আমরা কর্মধারণকারীও বলতে পারি, যে কর্ম ধারণ করে সেটাই হচ্ছে কর্মধারয়। তাহলে আমরা কর্মধারয়ের ছোট্ট করে অর্থটা শিখলাম। এবার আমরা সংজ্ঞা লিখব। যে সমাসে, কি বললাম, যে সমাসে বিশেষণ ও বিশেষ্য পদের মিলনে, কি কি, দুটো পদ, একটি বিশেষণ একটি বিশেষ্য, বিশেষ্য এবং বিশেষ্য পদের মিলনে, বিশেষণ ও বিশেষ্য পদের মিলনে পরপদ, পরপদের আরেকটা নাম আমরা কি পড়েছিলাম, উত্তর পদ, তাই না? পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস বলে। একটু মিলিয়ে নাও। আমরা বলছি যে যে সমাসে বিশেষণ ও বিশেষ্য পদের মিলনে পরপদ বা উত্তর পদের অর্থ প্রাধান্য পাই তাকে আমরা কি সমাস বলবো, কর্মধারয় সমাস বলবো। আমরা কিন্তু প্রকারভেদের সময় বলেছিলাম সমাস মোট 6 প্রকার, কিন্তু অর্থ প্রাধান্যের বৈশিষ্ট্যের দিক থেকে সমাস হচ্ছে 4 প্রকার। তার মধ্যে উভয় প্রকার, উভয় কি বলে যে পদের অর্থ প্রাধান্য পাই দ্বন্দ্ব সমাসে, শুধু পূর্ব পদের অর্থ প্রাধান্য পাই একটি সমাস অব্যয়ভাব সমাসে, আর পর পদের অর্থ প্রাধান্য পাই 3টি সমাসের, একটা ছিল দ্বিগু, একটা কর্মধারা, একটি তৎপুরুষ। আর কোনো পদের অর্থ প্রাধান্য পায় না, একটি তৃতীয় অর্থ ধরে নিয়ে আসে, সেটি হচ্ছে
বহুব্রীহি সমাসে। তো তেমন পরপদ প্রধান একটি হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমরা সংজ্ঞাটা বুঝে গেলাম। এবার আমরা দেখি এই যে এখানে আমরা হাইলাইটস করেছি বিশেষণ এবং এই বিশেষ্য, এই দুটি পদকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে সর্বোচ্চ 4 ভাবে লিখতে পারবো, অর্থাৎ এইটির স্ট্রাকচার মোট 4 ভাবে হতে পারে। আমরা প্রকারভেদে যাওয়ার আগেই আমরা দেখি যে 4 ভাবে কি করে হতে পারে। আমি বললাম এরকম, এই সংক্ষেপে লিখি তোমরা বুঝে নেওয়া। বিন, এটাকে বলা হয় ব্যাকরণের ভাষায় হচ্ছে সমাসের ভাষা, অভিধানের ভাষায় বিন মানে কি বিশেষণ, বি মানে কি বিশেষ্য। তাহলে বিন বি আমি বললাম এরকম, সাপোজ নীল যে পদ্ম, তাহলে এরকম নীল পদ্ম, কেমন। আর উদাহরণ আছে টক যে দই, টক দই, ছিন্ন যে বস্ত্র, ছিন্ন বস্ত্র, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, বিন বি। ওকে, আমরা এবার দিব বি যোগ বিন মানে কি বিশেষ্য যোগ বিশেষণ। আমরা এরকম বললাম, দেখো ঘন যে শ্যাম, এটা ঘন শ্যাম মানে কি, ঘন মানে কি, ঘন মানে মেঘ, মেঘ বিশেষ্য পদ। শ্যাম মানে কি, শ্যাম মানে কালো, কালো মেঘকে কি বলা হয়, ঘন শ্যাম বলা হয়। তাহলে এইটি হচ্ছে কি, আরও যেমন আছে সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, পটল যে ভাজা, যে পটল, পটল ভাজা। তাহলে এইরকম উদাহরণ আছে, আমরা একটা একটা করে দিচ্ছি, আমাদের খুব দ্রুত এগোতে হবে। আচ্ছা, তারপরে আমরা দিব কি বিন যোগ বি, এটা হবে কি বিশেষণ যোগ বিশেষ্য, বিশেষণ যোগ বিশেষ্য আমরা দিয়েছি, বিন যোগ বিন, বিশেষণ যোগ বিশেষণ। আমি বলতে পারি এরকম, যিনি চালাক তিনি, তিনি চতুর। তাহলে শব্দটা কি হলো, শব্দটা হলো চালাক চতুর। তাহলে এখানে চালাক বিশেষণ, চতুর বিশেষণ। কেমন, যা কাঁচা তাই মিষ্টি, কাঁচা মিষ্টি, কাঁচা মিষ্টি আম আছে না, হ্যাঁ এরকম বলি, হ্যাঁ যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। তারপরে আমরা এবার দিব হচ্ছে বি বি বিশেষ্য যোগ বিশেষ্য, বি বি বিশেষ্য যোগ বিশেষ্য। এটার একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন এই যিনি, যিনি হচ্ছে গিন্নি, গিন্নি তিনি মা। তাহলে কি হবে শব্দটা, তাহলে এই গিন্নি বিশেষ্য, মা ও বিশেষ্য, শব্দটা হলো গিন্নি মা। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। যিনি দেব তিনি ঋষি, দেবর্ষি। বা হতে পারে যিনি পিতৃ তিনি দেব, পিতৃদেব। হতে পারে যে এরকম অসংখ্য উদাহরণ আমাদের আছে। এইটা হচ্ছে কি একটি কর্মধারয় সমাসের কি স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি, এটা 4 ধরনের হতে পারে। দুটি পদ আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, অর্থাৎ এটাকে যদি আমরা সাজাই, তাহলে 4 ভাবে সাজাতে পারি। তাহলে আমাদের এই ছিল কর্মধারয় সমাসের স্ট্রাকচার। এবার আমরা চলে যাব কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যে চলে যাব, কেমন। আচ্ছা, এখন আমি তোমাদের আগেই বলেছি যে আমরা সমাসটাকে এমন সুন্দর করে শিখব, বৈশিষ্ট্য সহকারে শিখব। আমরা যদি বৈশিষ্ট্যটা শিখতে পারি তাহলে আমার সমাসের নির্ণয় যে ট্রেস করাটা ভেরি ইজি হবে। বোঝা গেল, আমরা বৈশিষ্ট্য প্রত্যেকটা সমাসের সেপারেট সেপারেট বৈশিষ্ট্য আমি লক্ষণ দেখেই চিনব যে এটা অমুক প্রকারের সমাস। তাহলে আমরা এবার চলো এবার বৈশিষ্ট্যের দিক থেকে যাচ্ছি। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো হলে চলবেই না। 1 নাম্বার হচ্ছে এ সমাসে, আমাদের সংজ্ঞার মধ্যে এটা চলে এসছে, এ সমাসে বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয়। সংক্ষেপে লিখলাম আমি, মিলন হয়। এটি হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য কি, এ সমাসে পর পদের অর্থ প্রাধান্য পায়, অর্থ প্রাধান্য পায়। আর কি লিখলাম, 3 নাম্বার, এইটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা আমি একটু হাইলাইটস করে রাখছি, আমার যেহেতু ব্যাস বাক্য রিলেটেড। এ সমাসের, এ সমাসের ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে যে
যে কমা যে হাইপেন সে কমা যা হাইপেন তা কমা যিনি হাইপেন তিনি কমা ন্যায় অবলিক মতো অবলিক মতন অবলিক এই রূপ কথাটির ব্যবহার হয়। তুমি এই কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে এই জিনিসগুলো যে যে সে যাতা যিনি তিনি ন্যায় মতো মতন অবলিক রূপ এই শব্দগুলো ব্যাস বাক্যের মধ্যে থাকবে। থাকলেই তুমি বলে নিবা যে এইটা, নাও থাকতে পারে। 4 নম্বরের হেল্প নেব আমরা। 4 নম্বরে কখনো কখনো লেখো, কখনো কখনো এ সমাসের ব্যাস বাক্যের মাঝ থেকে পদ লোপ পাই। তাহলে মোটামুটি হয়ে গেল। কখনো কখনো এ সমাসের ব্যাস বাক্যের মাঝ থেকে পদ লোপ পাই। এই 4টা ভাইটাল। আরও আছে, রাজা থাকলে কখনো রাজ হয়, তারপরে যে কি বলে যে এই মৃগীর শিশু, এগুলো অনেক কন্ডিশন আছে, আমরা এগুলো পরে যাব, আমরা অত দূরে আর যাব না। আমরা এই 4টা ভাইটাল এবং ইম্পর্টেন্ট যদি বৈশিষ্ট্য তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের কর্মধারের সমাস নির্ণয় করা সহজ হয়ে যাবে। ওকে, চলো এবার আমরা প্রকার ভেদে চলে যাচ্ছি। তোলা হয়েছে? না হলে পরে দেখে নিবা। এরপরে আমরা চলে যাব হচ্ছে কর্মধারায় সমাসের প্রকারভেদ। প্রকারভেদে আমরা এখন এই প্রকারভেদটা নিয়ে মতভেদ রয়েছে। আগের বইগুলোতে আমাদের লেখা ছিল কর্মধারায় সমাস 4 প্রকার। এখনকার বই যে প্রিন্ট হচ্ছে সেখানে লেখা থাকছে কর্মধারায় সমাস কয়েক প্রকারের। ডক্টর হায়াত মাহমুদ স্যার ভাষা শিক্ষা তার বিখ্যাত বইয়ে লিখেছেন কর্মধারায় সমাস 5 প্রকার। ডক্টর সৌমিত্র শেখর স্যার লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা শিক্ষক, তার যে বইটা আছে তিনি তার বইয়ে লিখেছেন কর্মধারায় সমাস মূলত 3 প্রকার। আচ্ছা, আমরা প্রকারের যে সমস্যাটা এটা আমরা সব শেষ দিকে একটা সমাধান দিব। আগে আমরা কর্মধারায়ের যে আমাদের বইয়ে কয়েক প্রকার বলে যে 4 প্রকারের বিবরণ দেয়া আছে, আমরা এই 4টা প্রকার আগে পড়ে ফেলি। পড়ে নেওয়ার পরে আমি একটা ছক দিব, যেখানে একটা তোমরা সলিউশন বা সমাধান খুঁজে পাবে ইনশাআল্লাহ। চলো আমরা তাহলে এবার চলে যাই। আমরা 1 নম্বরে বা প্রথম নাম্বার আমরা 1 নম্বরই বলি। তাহলে আমরা আপাতত ধরে নিলাম কয়েক প্রকারের কর্মধারায় সমাস হয়। আমরা 1 নম্বর এটি বলা হয় মধ্য পদলোপী কর্মধারায় সমাস। আমরা কর্মধারা লিখলাম না, মধ্য পদলোপী লিখলাম। সব সহজ কথা। মধ্য মানে কি? মাঝ। পদলোপী মানে কি? পদ লোপ পাওয়া। এই তো, এইটুকু মনে রাখলেই হবে। তাহলে আমরা লিখব যে কর্মধারয়ের ব্যাস বাক্যের মাঝ থেকে এই শব্দটা লিখে রাখো, ব্যাখ্যামূলক পদ লোপ পাই তাকে মধ্য পদলোপী কর্মধারায় সমাস বলে। তাহলে এখানে কিন্তু একটা জিনিস আমি হাইলাইটস করে দিয়েছি, ব্যাখ্যামূলক। তার মানে কি? তার মানে হচ্ছে পদটা মধ্য পদলোপী হবে যেই পদটা ব্যাখ্যামূলকের। আমরা একটা যদি ব্যাখ্যা দিয়ে দিই যে ব্যাখ্যামূলক কি, সহজ কথা হচ্ছে ব্যাখ্যামূলক পদ হচ্ছে যা সমস্ত পদে নেই কিন্তু ব্যাস বাক্যে আছে, অথচ সেটা সমাসের কোনো বৈশিষ্ট্যের পার্ট নয়। আমি যেমন বললাম নীল যে পদ্ম, এটি কি মধ্য মাঝের পদ যে? এটি কি বলতে পারবো আমি? সাপোজ আমি বললাম এরকম, খেয়াল করো তোমরা, আমি বললাম এরকম নীল যে পদ্ম, তাহলে সমস্ত পদটা কি হলো? নীল পদ্ম। তাহলে আমি বললাম নীল যে পদ্ম, নীল পদ্ম, এইটা পড়ে গিয়ে দুটো অ্যাড হয়ে গেল, এই দুটা মিলে এটা হলো। তাহলে এই যে মাঝ থেকে এটা পড়ে গেল, এটা কি মধ্য পদলোপী? নো।
ব্যাখ্যামূলক পদ তাকে বলে সমস্ত পদে নেই কিন্তু ব্যাস বাক্যে আছে। এটি হচ্ছে ব্যাখ্যামূলক। সমস্ত পদে নেই কিন্তু ব্যাস বাক্যে আছে, এমন ঘটনা যদি ঘটে, অর্থাৎ এটি ব্যাস বাক্যেরও কোনো পার্ট নয়। আমরা তো বললাম যে, যিনি, তিনি, যা, তা, ন্যায়, মত, মতন, রূপ, এইগুলো হচ্ছে ব্যাস বাক্যের একটি পার্ট, কর্মধারয় সমাসের একটি বৈশিষ্ট্যের অংশ। কিন্তু এখানে যেটা কি, যেটা হচ্ছে কোনো বৈশিষ্ট্যের অংশ, যেটা হচ্ছে এখানে বৈশিষ্ট্যের অংশ। আর আমি ব্যাখ্যামূলক কাকে বললাম? সমস্ত পদে নেই কিন্তু ব্যাস বাক্যে এসেছে, অথচ সেটা কি বলে যে বৈশিষ্ট্যের অংশ নয়। আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। কমন উদাহরণ থেকে আমরা আনকমনে যাব। খুবই কমন, আমি বললাম এরকম, দেখো এই সিংহাসন, খুবই কমন উদাহরণ। আমি বললাম সিংহ চিহ্নিত আসন। তাহলে সিংহ চিহ্নিত, দেখো এইটা কিন্তু আমার কোনো ব্যাস বাক্যের মাঝে নাই, অথচ এটা আমার সমস্ত পদে নেই কিন্তু ব্যাস বাক্যে এসছে। তার মানে এটা ব্যাখ্যামূলক পদ, সিংহাসনের ব্যাখ্যা দিচ্ছে। এটা এমন একটা আসন যাতে সিংহ অলঙ্কৃত করা আছে, তার হাতে পায়ে কি আছে? সিংহের ছবি আছে, সিংহের প্রতিকৃতি আছে। তাহলে এটাকে বোঝাচ্ছে যে সিংহ চিহ্নিত আসন, এটাই হচ্ছে সিংহাসন। তাহলে এটি হচ্ছে কি? মাঝ থেকে পড়া এখন, এটাই হচ্ছে ব্যাখ্যামূলক পদ। তাহলে এটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। আরও অসংখ্য উদাহরণ আছে। আমরা যদি এরকম বলি, দেখো পল শব্দটা পলান্ন, পলান্ন শব্দটা হচ্ছে পল মিশ্রিত অন্ন। তাহলে দেখো পল মানে কি? পল মানে হচ্ছে মাংস। এই যে বিরিয়ানি আমরা মাংস দিয়ে রান্না করে না, এই বিরিয়ানি পলান্ন কি? পল মিশ্রিত অন্ন, পল যোগ অন্ন, এখানে সমাসের মাঝেও কি হয়েছে? সন্ধি হয়ে গেছে। তাহলে পল মিশ্রিত অন্নকে আমরা কি বলছি? পলান্ন। তাহলে এই মিশ্রিত কি? আমরা বললাম এই সাহিত্য সভা, তাহলে আমরা এরকম বললাম সাহিত্য বিষয়ক বিষয়ক সভা। তাহলে এইটি হচ্ছে কি? আর একটা উদাহরণ দিই, অনেক ইম্পর্টেন্ট, স্মৃতিসৌধ। তাহলে দেখো স্মৃতি রক্ষার্থে সৌধ। তাহলে এই যে দেখো এই রক্ষার্থে কি? ব্যাখ্যামূলক পদ। এইটি হচ্ছে ব্যাখ্যামূলক পদ। এরকম অসংখ্য উদাহরণ আছে। হাতে চালিত পাখা, রেলের উপর চালিত গাড়ি, রেলগাড়ি, আকাশপথে চালিত বাণী, আকাশবাণী, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, মৌ আশ্রিত মাছি, মৌমাছি, ছায়া প্রদানকারী তরু, ছায়া তরু, বক্ষ অবধি জল, বক্ষ জল, বা এরকম অসংখ্য উদাহরণ আমরা কি দিতে পারবো। চালে আশ্রিত ঘোড়া, হাতে পরার ঘড়ি, হাত ঘড়ি, দেয়ালে টাঙানোর ঘড়ি, দেয়াল ঘড়ি, এগুলো কি? সব মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? আমরা এবার পরবর্তী চলে যাব। মধ্য পদলোপী 1 নম্বর গেল, এবার 2 নম্বর চলো। যে 2 বুঝবে সে 3 বুঝবে। যে 2 নাম্বার বুঝবে সে সহজেই 3 নাম্বার বুঝবে, এবং 2 3 যে বুঝবে সে 4 নাম্বারও বুঝবে। সুতরাং এখন 2 3 4 অলমোস্ট সিমিলার অ্যান্ড রিলেটেড এবং খুবই ইম্পর্টেন্ট। ওকে, লেটস গো। 2, আমরা 2 নাম্বার যদি বলি, 2টার নাম্বার হচ্ছে উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় আগে সংজ্ঞা লিখে নাও, তারপর আমি এটা বুঝিয়ে দিচ্ছি। লিখবা সাধারণ গুণ, সাধারণ গুণ বা ধর্ম লিখো। সাধারণ গুণ বা ধর্ম উল্লেখপূর্বক, সাধারণ গুণ বা ধর্ম উল্লেখপূর্বক উপমানের সাথে, উপমানের সাথে উপমেয় এর যে তুলনা বোঝায়, তুলনা বোঝায় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। ক্লিয়ার? আমি খুব সংক্ষেপে লিখে দিলাম, আমাদের অনেক পড়া কিন্তু আজকে। সাধারণ গুণ বা ধর্ম উল্লেখপূর্বক উপমানের সাথে উপমেয় এর যে তুলনা বোঝায় তাকে কি বলে? তাকে বলে হয় উপমান কর্মধারায়। মনে রাখবা, উপমান কর্মধারায়ের মোট 4টি কম্পোনেন্ট আছে, 4টি অংশ, 4টি পার্ট। এটি একটি শরীর, এর বেসিক পার্ট মোট 4টি। 4টি কি? আমি এখানে একটা বলি, এটি হচ্ছে একটি পার্ট,
সাধারণ গুণ এ একটি পার্ট, উপমান এ একটি পার্ট, উপমেয় আর এ একটি পার্ট। তুলনাবাচক শব্দ। আমরা এই 4টি কম্পোনেন্টের মধ্যে 3টি হচ্ছে অব্লিগেটরি, থাকতেই হবে, আর একটি হচ্ছে অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। থাকতেই হবে এমনটি না, থাকলে ভালো, না থাকলে আরও ভালো। সেটা কি আমরা দেখি। আমরা আগে এই 4টার একটা ছোট্ট বিবরণ দিয়ে দিই, হালকা করে করে আমরা বলি। এক, উপমান। উপমান জিনিসটা কি? আমরা লিখব হচ্ছে যার সাথে তুলনা করা হয়, তুলনা করা হয়, এটি উপমান। 2, উপমেয়। উপমেয় কি? যাকে তুলনা করা হয়। 3, গুণ বা ধর্ম। গুণ বা ধর্ম কি? এটি বিশেষণ জাতীয় শব্দ হবে, বিশেষণ, বিশেষণ জাতীয় শব্দ। উভয়ের মাঝে কমন গুণ থাকবে এমন একটি শব্দ, বিশেষণ জাতীয় শব্দ থাকবে। 4, তুলনাবাচক শব্দ কি? তুলনাবাচক শব্দ থাকতে পারে ন্যায়, থাকতে পারে মত, থাকতে পারে মতন, থাকতে পারে, এই তুলনাবাচক শব্দ। তার মানে এখানে দেখে খেয়াল করো, এই উপমান থাকতেই হবে, মাস্ট। উপমেয় থাকতেও পারে নাও থাকতে পারে, গুণ থাকতেই হবে, তুলনাবাচক শব্দ থাকতেই হবে। তার মানে এই 4টা গুণের মধ্যে উপমেয়টা হচ্ছে কি? অব্লিগেটরি, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু বাকি 3টা কি? থাকতেই হবে। সুতরাং এটি হচ্ছে, আমরা এবার একটা উদাহরণ দিই, আমরা একটু উপরে মুছে দিলাম, হ্যাঁ, তাহলে তোমাদের এইটা আমাদের ধরতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। আমি বললাম এরকম, দেখো খেয়াল করো, আমি বললাম ভ্রমর, কৃষ্ণ, কেশ, এইটি হচ্ছে ধরো সমস্ত পদ। আমি বললাম ভ্রমরের ন্যায় কৃষ্ণ, কেশ। তাহলে এখানে দেখো কার সাথে তুলনা করা হচ্ছে? ভ্রমরের সাথে তুলনা করা হচ্ছে। এটি হচ্ছে উপমান। কাকে তুলনা করা হচ্ছে? কেশকে করা হচ্ছে। এটি হচ্ছে উপমেয়। উপমেয়। সাধারণ গুণ কি এদের? এদের বিশেষণ কি? কৃষ্ণত্ব, কালত্ব, এটি হচ্ছে গুণ বা ধর্ম, আর এটি হচ্ছে তুলনাবাচক শব্দ। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার যে এই লাইভ ক্লাস চলছে তার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা যে আমি এটা বুঝি নাই স্যার, আই উইল হেল্প ইউ। ওকে, ক্লিয়ার? এখন এটি হচ্ছে 4 উপাদানওয়ালা উদাহরণ। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এই উপমান কর্মধারয় সমাসে 4 উপাদানওয়ালা উদাহরণ যদি থাকে 5%, তাহলে 95% 3 উপাদানওয়ালা উদাহরণ, অর্থাৎ অনেক জায়গায় 95% ক্ষেত্রে উপমেয় নাই। এটি বুঝেছ? আর একটা মনে রাখবা, কি বলে যে সাধারণত উপমান ন্যায়ের আগে থাকে, এই যে একটা শর্টকাট, সবসময় থাকতে হবে এমনটা কথা নাই। আমরা চলো এবার হচ্ছে এই 3 উপাদানওয়ালা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে আমরা দিয়ে তারপর অনেকগুলো উদাহরণ দিয়ে আমরা এই অধ্যায় থেকে বের হয়ে যাব, অর্থাৎ এই প্রকার থেকে বের হয়ে যাব। আমি বললাম এখন দেখো খেয়াল করো, শব্দটা হচ্ছে অরুণ রাঙা। দেখো অরুণ রাঙা, আমি বললাম অরুণের মধ্যাহ্নয়কার, অরুণের ন্যায় বা মতো যাই দাও, অরুণের ন্যায় রাঙা। দেখো অরুণের ন্যায়, অরুণ মানে কি? সকালের সূর্য। তাহলে এইটি হচ্ছে উপমান, এইটি উপমান, এটি তুলনাবাচক শব্দ, আর রাঙা হচ্ছে গুণ, উপমেয় নাই। আমরা যদি উপমেয় আনতে চাই তাহলে রাস্তা কি? সহজ রাস্তা হচ্ছে এই এমন গুণ আছে এমন একটি জিনিস ধরে আনলেই হয়। তাহলে এটা কি? রাঙা মানে কি? রঙিন, লাল টকটকে। তাহলে আমরা যদি কি আনতে চাই, আমরা বলতে পারি এরকম জবা, গোলাপ, রক্ত, যার রং কি? লাল, তাহলে উপমান হয়ে যাবে। ক্লিয়ার? আমরা আরো উদাহরণ দিতে পারি। দেখো আর একটা দিয়ে আমরা এখান থেকে চলে যাব। আমরা বললাম এরকম তুষার শুভ্র, তুষার শুভ্র, তাহলে এইটা কি হবে? এইটা আমি বললাম দেখো তুষারের ন্যায় শুভ্র। তুষার কি? তুষার হচ্ছে আইস, বরফ, স্নো। তাহলে তুষারের ন্যায় শুভ্র, সাদা, কি উল্লেখ নাই। এখানে 3টি উপাদান আছে। এটি উপমান,
এটি তুলনাবাচক শব্দ, এটি সাধারণ গুণ বা ধর্ম, এখানে আর উপমেয়টা নাই। সুতরাং এখানে 3 উপাদান আছে। আমি যদি মনে করি যে এর সাথে আর কিছু আনতে চাই, তাহলে আমাকে এমন একটা জিনিস আনতে হবে যার গুণ শুভ্র। তাহলে শুভ্র কি হয়? আর খাতার পেজ হতে পারে। শুভ্র কি হয়? দাঁত হতে পারে। শুভ্র কি হয়? স্নো হতে পারে, তুষার তো আছে, সরি। শুভ্র কি হয়? দাদির চুল হতে পারে। শুভ্র কি হয়? শুভ্র হচ্ছে দুধ হতে পারে। সুতরাং এটি হচ্ছে 3 বিশিষ্ট। আরও উদাহরণ আছে, হ্যাঁ, কুসুমের ন্যায় কোমল, কুসুম কোমল। তারপরে এরকম আছে কি, কাজলের ন্যায় কালো, কাজল কালো। তারপরে নিমের ন্যায় তিতা, নিম তিতা। অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা 3 নাম্বার পোর্শনটাই চলে যাই। 3 নাম্বার পোর্শন, 3 নাম্বারটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। কি নাম? উপমিত। উপমিত সহজ একটা অঙ্কের মতো একটা সূত্র হচ্ছে উপমান মাইনাস সাধারণ গুণ, উপমান ইকুয়াল টু হচ্ছে সাধারণ, সরি, উপমান মাইনাস সাধারণ গুণ বা ধর্ম ইকুয়াল টু হচ্ছে উপমিত। তার মানে কি, উপমান থেকে সাধারণ গুণটাকে তুমি যদি বাদ দিয়ে দাও, যা থাকবে তাই হচ্ছে উপমিত কর্মধারায়। সুতরাং আমরা এখন সংজ্ঞা লিখবো। আগে বলেছিলাম কি, উপমানে কি বলেছিলাম? সাধারণ গুণ বা ধর্ম উল্লেখ পূর্বক উপমানের সাথে উপমেয়ের যে তুলনা বোঝায় তাকে কি বলে? উপমান কর্মধারায়। এবার আমি বলবো এইরকম, সাধারণ গুণ বা ধর্ম উল্লেখ ছাড়া বা ব্যতীত, উল্লেখ ছাড়া বা ব্যতীত উপমানের সাথে, উপমানের সাথে উপমেয় যে তুলনা, উপমেয়র যে তুলনা তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। ওইখানে গুণ থাকবে, এখানে গুণ থাকবে না। খেয়াল করো, আমরা খুব ছোট উদাহরণ দিই। আমরা আগে জিনিসটা বোঝাই, তারপর উদাহরণে যাব। আগে জিনিসটা তুমি বোঝো। যেমন আমি বললাম এরকম, সাপোজ এরকম আমরা বলি না, মেয়েটা একদম মায়ের মতো, বলি না, ছেলেটা একদম বাবার মতো হয়েছে, দেখো ওর হাঁটনটা দাদার মতো, ওর কথা বলা ওর চাচার মতো। এগুলো সবই উপমিত কর্মধারায়। যখন আমি গুণটা উল্লেখ করব তখন সেটা উপমান হবে। মেয়েটা তার মার মতো গুণী, মেয়েটা তার মায়ের মতো একদম মেধাবী। যখন মেধাবী বলবো তখন এটা উপমান হবে। আমি স্রেফ যদি এরকম বলি লোকটা তার চাচার মতো ঠান্ডা, তাহলে এটা উপমান। যদি বলি বাচ্চাটা তার চাচার মতো, তাহলে এটি কি হয়ে যাবে? উপমিত। উপমিতকে যখন তুমি উপমানে কনভার্ট করবা, তা দুজনের মাঝে একটা কমন গুণ আনলেই সেটা কি হয়ে যাবে? উপমান হয়ে যাবে। আমরা যদি এরকম একটা উদাহরণ দিই যে পুরুষ, আমি এরকম বললাম পুরুষ সিংহের ন্যায়, এখন বললাম সিংহ পুরুষ, তাহলে দেখো পুরুষটা সিংহের ন্যায়। এটা কিন্তু পুরুষ সিংহ হলে কিন্তু বেটা সিংহ হয়ে যাবে। এখন সিংহ পুরুষ বলছে একজনকে, গর্জন তার, হ্যাঁ, তাহলে আমাদের এই যে কি বলে যে পুরুষ সিংহের ন্যায় আমি বললাম। এখন দেখো এখানে গুণ নাই। আমি যদি এরকম বলতাম পুরুষ সিংহের ন্যায় হিংস্র, তাহলে এটা কি হয়তো বড় কথা না, আমি বোঝানোর জন্য বলছি। পুরুষ সিংহের ন্যায় সাহসী, পুরুষ সিংহের ন্যায় শক্তিশালী, তাহলে সেটা উপমান হইতো। যেহেতু উপমান এখানে কি নাই, এখানে কোনো গুণ নাই, সুতরাং এটি উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার? ফুল, কুমারী ফুলের ন্যায় ফুলকুমারী। বা এরকম আছে যে মুখ চন্দ্রের ন্যায়, কেমন? চন্দ্রমুখ। তাহলে এটি হচ্ছে কি? উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার? তারা আমরা এইটুকু বুঝলাম যে উপমান সাধারণ গুণ দিয়ে একটার সাথে একটা তুলনা বোঝাবে, আর গুণ ছাড়া বোঝালে সেটি হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। এবার আমরা চলো 4 নাম্বারটা একটু দেখি। 4 এটি হবে, এটির নাম হচ্ছে রূপক কর্মধারায়। রূপক শব্দটার অর্থ কি? রূপক শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক, সাদৃশ্যপূর্ণ কিন্তু কাল্পনিক। তাহলে
সাপোজ আমি যদি তোমাকে এরকম বলি যে কল্পনা জিনিসটা কি, তুমি একটা কিছু মানে একটা দেখা বস্তুকে আশ্রয় করে একটা নতুন কল্পনা জগৎ তৈরি করা, এটি হচ্ছে কি রূপক। হ্যাঁ, আমরা এখানে রূপকে হবে এরকম লেখো যে অভিন্ন কল্পনা করে, অভিন্ন কল্পনা করে উপমানের সাথে উপমেয় এর যে তুলনা বোঝায় তাকে কি বলা হয়, রূপক কর্মধারায়। আমি একটা সহজ উদাহরণ দিই। রূপকটা এরকম, একটি বই আমি দেখলাম যে এরকম লেখা আছে যে অভিন্ন কল্পনা একটি মূর্ত বস্তুকে বিমূর্তের সাথে তুলনা করা। মূর্ত কি দেখা যাবে, বিমূর্ত কি দেখা যাবে না, কেমন? তাহলে এখানে দেখো আমরা রূপকটা এরকম বলি, যেমন সাপোজ আমরা বলি না যে জ্বালিয়ে পুড়িয়ে দেয় কার কাজ, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় কে, আগুন বা অনল। এখন আমরা বলছি কি আমার পেটটা খুব জ্বলছে, আপনি পেট যে বলছি, কে জ্বালাচ্ছে তোমাকে, ক্ষুধাই। তাহলে ক্ষুধাকে তুমি কার সাথে তুলনা করছো, আগুনের সাথে। তাহলে এখানে আমি বলছি কি যে ক্ষুধা রূপ অনল, তাহলে শব্দটা কি হচ্ছে, ক্ষুধানল। দেখো এই ক্ষুধা দেখা যায় না কিন্তু অনল দেখা যায়। হ্যাঁ, এরকম দেখো মনো রূপ মাঝি, তাহলে মনোমাঝি। দেখো তোমার দেহ যেমন মাঝি কি করে, নৌকা যেমন চালায় মন, এখানে মনটা মাঝির কাজ করছে, তোমার এই বডিটা নৌকা তোমাকে চালাচ্ছে, মনোরূপ মাঝি, মনোমাঝি। তাহলে দেখো মন দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়। হ্যাঁ, তারপরে এইরকম দেখো এই বিষাদ রূপ সিন্ধু, কি হবে, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু কি, ব্যাপক কষ্ট। তাহলে বিষাদ মানে কি, বেদনা, কষ্ট। সিন্ধু মানে কি, সিন্ধু মানে সমুদ্র, তার কষ্টের পরিধিকে অনেক বড়, এই জন্য বিষাদ সিন্ধু বলে। দেখো কষ্ট দেখা যায় না কিন্তু কি দেখা যায়, এই সিন্ধু দেখা যায়। হ্যাঁ, আমি এরকম বললাম প্রাণ রূপ পাখি বা পরাণ রূপ পাখি, তাহলে আমরা প্রাণ পাখি বলতে পারি, এটা প্রাণ পাখি। দেখো প্রাণটা তো আমাদের পাখির মতোই, পাখি যেমন খাঁচায় ঢুকিয়ে বেরোয়, আমাদের প্রাণ কি হয়, এই যে খাঁচা, বডিটা খাঁচা, ঢুকছে বেরোচ্ছে, রূপক। রূপক একটা সিন, একটা আনসিন, প্রাণ দেখা যায় না, পাখি দেখা যায়। ঠিক আছে, আরও অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো, অসংখ্য উদাহরণ আছে, যেমন বিদ্যা রূপ রত্ন, বিদ্যা রূপ ধন। হ্যাঁ, বিদ্যা কি, বিদ্যা দেখা যায় না, ধন সম্পদ দেখা যায়। তার মানে এটা কি রূপক করা হয়েছে, বিদ্যা যেমন মানুষের সম্পদ, যেন মানুষের বিপদে কাজে লাগে, বিদ্যাও ঠিক থাকে মানুষের কাজে লাগে। সুতরাং এইটুকু মনে রাখলেই হবে। ক্লিয়ার? এবার চলো আমরা প্রকারভেদ নিয়ে একটা কথা বলছিলাম। আচ্ছা, আমরা এই যে 4 প্রকার পড়লাম, এবার আমার একটা প্রশ্ন তোমাদের কাছে। আমি যদি শুরুতে যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি যদি এখানে বলি এরকম নীল যে পদ্ম, এটি কোন প্রকারের মধ্যে পড়ে? এটি তো মধ্যপদলোপের মধ্যে পড়বে না, এটি তো উপমানের মধ্যে পড়বে না, এটি তো উপমেয় এর মধ্যে পড়বে না, উপমিতের মধ্যে পড়বে না, এটি তো রূপকের মধ্যে পড়বে না। তাহলে এটি কোন প্রকারের মধ্যে পড়বে? আমরা সেটাই এবার সমাধান করব। ওকে, আচ্ছা, এখন ডক্টর হায়াত মাহমুদ স্যারের যে বইটিতে লেখা আছে তার বলছে যে কর্মধারায় সমাস মোট প্রাথমিকভাবে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারায়, 2 নম্বর হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়, 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে তুলনাবাচক কর্মধারায়। এখন এই তুলনাবাচক আবার 3 প্রকার, একটি হচ্ছে উপমান, আরেকটি হচ্ছে উপমিত, আরেকটি হচ্ছে রূপক। তাহলে আর আমার কোনো সংশয় সন্দেহ কোনো কিছু থাকে না। তার মানে আমার নীল যে পদ্ম সেটি সাধারণের মধ্যে থাকবে, অর্থাৎ আমাদের বইয়ে না থাকলেও যিনি রাজা তিনি ঋষি, আমরা বললাম এরকম যে যিনি পিতৃ তিনি দেব, তাহলে এগুলো কি সব সাধারণের মধ্যে যাবে। তাহলে আমাদের বইয়ে প্রকার না থাকবে, আমরা যদি 5 প্রকারকে এখন শর্টিং করে সাধারণটাকে 1 প্রকারে অ্যাড করি, তাহলে আমার কি
এখন যেহেতু এখানে তিনটার মধ্যে তুলনা করাই তুলনাবাচক, আমি যদি এটাকে শর্টিং করে এখন এডিটিং করি যে 5 প্রকার 1 2 3 4 5, তবে প্রকারভেদ যখন আমাদের বইয়ে স্পষ্ট করে উল্লেখ নাই, প্রকারভেদ নিয়ে টেনশন করার দরকার নেই। তবে সামগ্রিক বিচারে আমাদের এই কর্মধারয় সমাস এই 4 প্রকার পড়লেই 5 প্রকার পড়লেই হবে। ওকে, চলো আমরা আর একটু সময় নিব, তোমাদের আর মিনিট 10 সময় নিব। এই সময় আমরা আরেকটি ছোট্ট সমাসের প্রকার পড়ে নেব ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা এবার যেই সমাসটি পড়ব সেটি একটি গুরুত্বপূর্ণ এবং একক বৈশিষ্ট্যের অধিকারী। এই সমাসটির নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব তার মানে কি? এটার মানে কতগুলো অব্যয় পদ থাকবে, অব্যয় আর এই ভাব প্রধান। তাহলে এই যেই সমাসে অব্যয় পদের ভাব প্রাধান্য পাবে, প্রধান রূপে বিবেচিত হবে, সেটিকেই আমরা বলবো কি? অব্যয়ীভাব সমাস। ওকে, তাহলে তাহলে আমরা এবার সংজ্ঞা লিখে ফেলি এটা, যে সমাসের পূর্ব পদে অব্যয় জাতীয় শব্দ শব্দাংশ হতে পারে বা পদ হতে পারে, যাই লিখবা, যুক্ত হয়ে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। এখন একটা জিনিস ক্লিয়ার করে বোঝো, এখানে পূর্ব পদে থাকবে অব্যয়, অর্থ প্রাধান্য পাবে পূর্ব পদের। খেয়াল করো ভালো করে, পূর্ব পদে থাকবে অব্যয় আর অর্থ প্রাধান্য পাবে পূর্ব পদের। তাহলে পূর্ব পদে কে আছে? অব্যয় আছে, এই জন্য এর নাম কি? অব্যয়ীভাব সমাস। আবারও বলি, যে সমাসের পূর্ব পদে অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ, এটা একটা বর্ণ হতে পারে, একটা শব্দ হতে পারে, শব্দাংশ হতে পারে, অব্যয় পদ বলতে পারি, এগুলো অব্যয় শব্দ। তাহলে যে সমাসের পূর্ব পদে অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, পূর্ব পদে কি আছে? অব্যয় আছে। তাহলে কার অর্থ প্রাধান্য পাবে? পূর্ব পদের, তাহলে অব্যয়ের, এই জন্য এর নাম কি? অব্যয়ীভাব সমাস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এর কয়টা বৈশিষ্ট্য, মাত্র দুটো, এখানে কিন্তু দুটো বৈশিষ্ট্য চলে এসছে, আমরা দুটো বৈশিষ্ট্য ভালো করে খেয়াল করব। আমরা বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো যে সংজ্ঞাতে বলেছি পূর্ব পদে অব্যয় থাকবে, অব্যয় যুক্ত থাকবে। কোন অব্যয়গুলো আমরা এটা দিব তোমাদের। 2 নম্বর হচ্ছে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। 3 নম্বর আর 4 নম্বর খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর এবং 4 নম্বর খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এই অর্থ একটা ব্যাপার আছে, অর্থটা এখানে দুটো জিনিস আছে, একটা সমস্ত পদ, একটি ব্যাস বাক্য। আমরা এই জিনিসটা এখানে বুঝাবো, হ্যাঁ, যে ব্যাস বাক্যে অব্যয়ের অর্থ থাকবে। আর 4 নম্বর হচ্ছে সমস্ত পদে অর্থের অব্যয় শুরুতে বসবে। যারা এই 3 এবং 4 বোঝেনি তাদের জন্য দুটো জিনিস, একটা হচ্ছে অর্থ, আরেকটা হচ্ছে কি? অব্যয়। এই দুটো জিনিস, এই অর্থ থাকবে কোথায়? ব্যাস বাক্যে। আমি কিন্তু এইটা ভালো করে খেয়াল করো, আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আলাদা করে লিখলাম। অব্যয় কোথায় বসবে? সমস্ত পদের শুরুতে, সমস্ত পদে। আমি দেখো, সাপোজ যেমন এটি হচ্ছে কি? এটি হচ্ছে একটা অব্যয়, হচ্ছে একটি অব্যয়। এর অর্থ হচ্ছে
সাপোজ আমরা উদাহরণ দিলাম পর্যন্ত। তো দেখো আমি বললাম, এরকম বললাম জীবন পর্যন্ত। দেখো তাহলে এটা অর্থটা আছে কোথায়? ব্যাস বাক্যে, জীবন পর্যন্ত। কেমন? এখন দেখো এই অব্যয়টা সমস্ত পদের শুরুতে চলে যাবে, তাহলে এটা এই পর্যন্ত কোন অব্যয়ের হচ্ছে অর্থ? আয়ের অর্থ। তাহলে আটা কোথায় বসবে? সমস্ত পদের শুরুতে বসবে। তাহলে জীবনের আগে আ লাগাই দাও, শব্দটা কি হয়ে যাবে? জীবন পর্যন্ত আজীবন। আচ্ছা, আমরা একটা ছক দিব, এই ছকে মোট 7টি ঘর থাকবে, তারপরে 3টি কলাম থাকবে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমরা অব্যয়ভাব সমাসকে একেবারে কম্প্যাক্ট করে পকেটের মধ্যে ঢুকাই নেব, যাতে আমরা আজীবন অব্যয়ভাব না বুঝি। আসো, শুধু হাইলাইটস করবা, ব্যাস বাক্যে একটা জিনিস শুধু মনে রাখবা, কোন অব্যয়ের কি অর্থ। এইটা মনে রাখতে পারলেই অব্যয়ভাব খালাস, আমাদের থেকে অব্যয়ভাব কোনো মতেই পরিত্রাণ পাবে না। ওকে, কি করব? আমাদের যে কোনো শিক্ষা কনফিডেন্ট থাকতে হবে। আমি যদি কনফিডেন্ট হই তাহলে প্রবলেম ডাজন্ট ম্যাটার, যে কোনো প্রবলেম সমস্যা তুমি সমাধান করে ফেলতে পারবে। তো আমাকে কি করতে হবে এখন? এই অব্যয়ভাব সমাসে আমাকে মাথায় রাখতে হবে কোন অব্যয়টা কি অর্থ দেয়, তাহলে আমরা বুঝতে পারবো এই অব্যয়, এই অর্থের অব্যয়টা এটা হবে। হ্যাঁ, একাধিক থাকে, সেটা আমরা একটু নজর রাখলে আমরা পারবো। চলো আমরা একটা ছোট্ট অব্যয়ভাব সমাসের একটা ছক করে ফেলি, যেই ছকে তুমি খুবই শর্টকাট অব্যয়ভাব সমাসটাকে কি করতে পারবা? আত্মস্থ করতে পারবা। কেমন? তাহলে আমরা অব্যয়ভাব সমাসের ছক দিই। আমরা এইখানে ছোট ছোট করে দিলাম, এই দিকে দিলাম, এই দিকে আমরা হয়তো পারলে কি করব? উদাহরণ লিখব। 7টা ঘর করো এইদিকে, ঝটপট। 1 2 3 4 5 এই 6 7। ওকে, আচ্ছা, আরেকটা মনে হয় আমাদের বাড়াতে হতে পারে। আরেকটা যদি বাড়াতে হয় তাহলে আমরা বাড়িয়ে নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে দিব কি? হেডলাইন দেখো, এখানে দিব হচ্ছে ব্যবহৃত অব্যয়। ব্যবহৃত অব্যয়। এখানে দিব হচ্ছে অর্থ, অব্যয়ের অর্থ। এখানে আমরা একটা উদাহরণ, আমরা অনেকগুলো উদাহরণ হবে, আমরা কিন্তু কি খুবই অল্প উদাহরণ দেবো, একটা একটা করে দিলেই আমাদের হবে। সাপোজ আমরা বলছি যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে উপ। এখানে একটি মাত্র কি আছে? অব্যয় আছে। এটা 3টি অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে সাদৃশ্য, একটি হচ্ছে সামীপ্য বা সমীপে, আরেকটা হচ্ছে ক্ষুদ্র। ক্ষুদ্র আমরা একটা করে যদি দিই তাহলে আমরা এরকম বলতে পারি যে এরকম যদি বলি আমরা যে সাদৃশ্য, আমরা এরকম বললাম গ্রহের সাদৃশ্য, তাহলে কি হবে? এই উপ চলে আসবে, সাদৃশ্যের আগে উপগ্রহ। কেমন? উপগ্রহ। আমি বললাম যে বনের সমীপে, তাহলে কি হয়ে গেল শব্দটা? উপবন। আমি বললাম এরকম জেলার ক্ষুদ্র, তাহলে হয়ে গেল উপজেলা। ক্লিয়ার? এখানে যে অব্যয়টা আছে তা হচ্ছে প্রতি। প্রতিটা মোট 4টা অর্থে হয়। একটা হচ্ছে বিরুদ্ধ, একটা হচ্ছে প্রতিনিধি, একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, একটি হচ্ছে বিপসা। বিপসা মানে কি? বিপসা মানে 2 বার উচ্চারণ করা, দ্বিরুক্তকে বিপসা বলে। আমি এরকম বললাম, দেখো আমাদের আসলে জায়গা কম, সময় কম। আমি বললাম হচ্ছে বিরুদ্ধবাদ, তাহলে শব্দটা বিরুদ্ধবাদ, তাহলে বাদের আগে যুক্ত হবে কে? প্রতি। তাহলে শব্দটা কি হয়ে যাবে? বিরুদ্ধবাদ, শব্দটা হয়ে যাবে প্রতিবাদ। আমি বললাম যে প্রতিনিধি, যদি আমি দিই এরকম ছবির প্রতিনিধি, তাহলে শব্দটা হয়ে যাবে প্রতিচ্ছবি, সন্ধি হয়ে যাবে প্রতিচ্ছবি। আরও বিরুদ্ধকার, প্রতিকার, বিরুদ্ধ হিংসা, প্রতিহিংসা, বিরুদ্ধ শোধ, প্রতিশোধ, অসংখ্য উদাহরণ আছে। আমাদের সময় এবং কি বলে যে জায়গা কোনোটাই নাই, আমরা এই জন্য দিচ্ছি। তারপরে প্রতিদ্বন্দ্বী, পক্ষের প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। বিপসা
আমরা বললাম এরকম দিন দিন প্রতিদিন, বছর বছর, ফি বছর হয়, প্রতি বছর হয়, ক্ষণ ক্ষণ প্রতিক্ষণ হয়, অনুক্ষণ হয়, হলো। এরপরে আসো, এরপরে হচ্ছে এটা আ দুটি অর্থ হয়, একটি হয় পর্যন্ত আর একটি হয় ঈষৎ। ঈষৎ যেমন আমি লিখলাম জীবন পর্যন্ত, তাহলে কি হলো আজীবন। বা আমি বললাম এরকম ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম, তাহলে শব্দটা হয়ে গেল আরক্তিম। ঠিক আছে। এরপরে দেখবা এখানে আছে নির, নিস, এখানে অনেকগুলো অব্যয় আছে, বে, তারপর হা, এগুলো একটাই অর্থ হয়, সেটা হচ্ছে অভাব। হ্যাঁ, কামের ভাবনার অভাব, নির্ভাবনা, আমিষের অভাব, নিরামিষ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, ভাতের অভাব, হাভাত, আদবের অভাব, বেয়াদব, এগুলো সব কি। হ্যাঁ, এরপরে এটা দিবা, এরপরে আছে যথা, এই হচ্ছে সীমাকে অতিক্রম না করে। যেমন আমরা এখানে বললাম ক্রমকে অতিক্রম না করে যথাক্রম, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, রীতিকে অতিক্রম না করে যথারীতি। আমরা যদি এরকম বলি যথকে অতিক্রম না করে যথাযথ। ইষ্টকে এবং ইচ্ছা এই দুটো হচ্ছে সন্ধি হয়, ভেরি ইম্পর্টেন্ট। ইষ্টকে অতিক্রম না করে যথা ইষ্ট, সন্ধি হয়ে যাবে যথেষ্ট, এবং ইচ্ছাকে অতিক্রম না করে যথা ইচ্ছা হওয়ার কথা ছিল, সন্ধি হয়ে যাবে যথেচ্ছা। আর আরও একটা আছে যথা, এটি হচ্ছে এটি দুটি উদাহরণে হয়। এটা সীমাকে অতিক্রান্ত, এটি অতিক্রান্ত অর্থ হয়, যেমন যেমন ধরো এরকম হয় যে শৃঙ্খলাকে অতিক্রান্ত, তাহলে উচ্ছৃঙ্খল, সন্ধি হয়ে যাবে উচ্ছৃঙ্খল। বোঝা গেল। তারপরে এরকম হতে পারে যে বেলাকে অতিক্রান্ত, বেলা মানে কি এই চর, উদ্বেল। ওকে। আর সব শেষে একটা আছে একটা উপসর্গ, এটা শব্দটার অর্থ হচ্ছে পশ্চাৎ। এটা কেমন, এই যে ধাবন, তাহলে কি হলো ধাবন, অনুধাবন, পশ্চাৎ স্মরণ, অনুসরণ, পশ্চাৎকরণ, অনুকরণ, হ্যাঁ, পশ্চাৎ গমন, অনুগমন, ইত্যাদি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারে গলাটলা শুকায় গেছে। আমি খুব টেনশনে ছিলাম যে আমরা শেষ করতে পারবো কিনা, অনেকক্ষণ সময় নিয়েছি আজকে। আমরা মনে হয় আর সামনে বাড়বো না। আলহামদুলিল্লাহ যে আমাদের আজকে লাইনটা ডিসকানেক্টেড হয়ে যায়নি, তবে মাঝে মধ্যে ফোকাস আপ ডাউন করছে। নেটওয়ার্কের স্ট্রেংথ যে খুব ভালো সবসময় পাচ্ছি তা বলা যাবে না, তবে আগামী রবিবারের দিন হয়তো আবার সুযোগ থাকলে তোমাদের সামনে হাজির হব। আর দুটি প্রকার আছে আমাদের, একটি হচ্ছে বহুব্রীহি সমাস, একটি হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, কিশোর বাতায়নের সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভালো কথা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, ঘরে থাকবে, পড়াশোনার সাথে থাকবে। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।